দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা যেহেতু জানেন যে বাসস্থান মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা এবং বাংলাদেশের সংবিধানে মৌলিক নীতি অধ্যায়ে এই চাহিদার স্বীকৃতি প্রদান করা হয়েছে। আর অর্থনীতি উন্নয়নের মূল সূচক হিসেবে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো উন্নয়নকে বিবেচনা করা হয়। সে প্রসঙ্গে বলাই যায় যে আবাসন শিল্প ও এই অবকাঠামোগত শিল্পগুলোর মধ্যে কিন্তু অন্যতম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দেশের আবাসন খাতের চ্যালেঞ্জ নিয়ে আমাদের অতিথির সঙ্গে, এবং স্টুডিওতে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি মোহাম্মদ আলী মুর্তজা পলাশকে, চেয়ারম্যান জেপি গ্রুপ। স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আবাসন খাতের চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের আয়োজনে আজকে কথা বলবো। আমাদের দর্শকদেরকে যেমনটা জানাচ্ছিলাম, একদম শুরুতে যদি আবাসন খাতের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই। আসলে মানে বর্তমান প্রেক্ষাপট আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে একটু চ্যালেঞ্জিং দিকেই আছে। সেটা যদি বলি কিভাবে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন করার জন্য যে বিষয়গুলি লাগে আর কি, রড, সিমেন্ট, এটসেট্রা এটসেট্রা, সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। লাস্ট বাজেটেও কিন্তু এটা আরও বাড়ানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে। যদি সেটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এটা এসে কিন্তু মানে প্রভাব পড়বে। কারণ স্বাভাবিক কারণে আপনি ধরেন যে আমি যদি একটা বিল্ডিং করি, ওই বিল্ডিংটাতে আমার যত এইদিকে আমার মানে কস্ট বাড়বে, ওইটা কিন্তু আমি ক্রেতাদের কাছ থেকে প্রফিট করার চেষ্টা করব। সেই দৃষ্টিকোণ থেকে মোটামুটি যদি মনে করেন যে এটা যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, কিন্তু একটা শ্রেণীর মধ্যমায়ের মানুষের কিন্তু এটা নাগালের বাইরে চলে যাবে। সো সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু ব্যবসা করাটাও কিন্তু মানে একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যখন আবাসন ব্যবসায় এসেছেন তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি যদি আমরা বলি, এই দুটোর মধ্যে তুলনা কিভাবে করবেন? এই দুটোর ভিতরে তুলনা দেখেন, আমি যদিও কনস্ট্রাকশনে এসছি আমি একটু পরে, আমাদের জেপি রিয়েল এস্টেট সর্বপ্রথম আমরা মানে প্লট সেল করতাম। আচ্ছা, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলি। যাই হোক, কনস্ট্রাকশনে যখন আসলাম, মানে এটা আমি বলবো যে আমার ব্যাড লাক যে আমি কনস্ট্রাকশনে আসার পর থেকেই পড়ে গেলাম ড্যাবের বেশ কিছু নিয়মের বেড়াজালে। তারপর এই যে মানে দ্রব্যমূল্যের মানে এটার একটা রোশানলে সব কিছু মিলিয়ে। সো আমি বলবো যে আমি যখন থেকে এসেছি, যেহেতু আমি ব্যাড লাগ, তবে আমার আগে থেকে যারা করেছে তখনকার পরিস্থিতি অনেক ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা কঠিন হচ্ছে। আবাসন শিল্প খাত বা আমরা যেটাকে শিল্প বলছি, সেটা কতটা এগিয়েছে আসলে? দেখেন, একটা পর্যায়ে কিন্তু দেখেন সেটা হচ্ছে, আমি যদি বলি একটা মানুষ নিত্য দিনে যুদ্ধ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার ভিতরে বাসস্থান বা দ্যাট মিনস আবাসনটা কিন্তু একটা ফ্যাক্ট। সো একটা পর্যায়ে কিন্তু ডে বাই ডে কিন্তু এটা মানে ভালোই আগাইতেছিল, মানে মানুষের একটা মাথা গোঁজা ঠাই হচ্ছিল, মানে সে এইভাবে ইমপ্রুভ করতেছিল। কিন্তু ওই যে মানে ঘুরে ফিরে সেই আমি প্রথমের কথায় আবার আমি যদি একটু বলি, হ্যাঁ আপনি পেছনের দিকেই যদি আপনি যেতে চান, বা আপনি যেটার কথাই বলছেন, আসলে করোনা মহামারী গেছে সারা বিশ্ব জুড়ে, এবং তারপরে কিন্তু আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখেছি, এবং এখনকার পর্যায়ে যদি আমরা এসে দেখি যে ফিলিস্তিনে ইসরায়েলের সংঘাত, এবং সেই অনুযায়ী কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা চাপ পড়েছে, এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশের সব খাতেই আমরা তার একটা প্রভাব দেখতে পাচ্ছি। আবাসন খাতে এর প্রভাব আসলে কতটা পড়েছে, বা আপনারা কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই এটা বেশ ক্ষতিকর। যদি সেটা আমি আপনাকে এক্সপ্লেইন করি, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে, দেখেন আপনার করোনা মহামারী গেছে, তারপরে যে ইউক্রেন বা মানে বিশ্বের যে অস্থিতিশীল অবস্থা, ওইখানে স্বাভাবিক কারণে আপনি দেখেন এই ম্যাটেরিয়ালসগুলি কিন্তু আসে বাইরে থেকে, আপনার শিপমেন্ট কিন্তু হয় জাহাজে। আচ্ছা, যার কারণে কিন্তু দেখা গেছে, আমি একটা করে বলছি আপনাকে, ওইখান থেকে যখন ম্যাটেরিয়ালসগুলি মানে দেশে ইন করছে বা দেশে আসতেছে, ওই মানে সেক্ষেত্রে রুট কিন্তু বিঘ্ন হচ্ছে, অনেক সময় মতো শিপমেন্ট পৌঁছাইতেছে না। সেক্ষেত্রে শিপমেন্ট করার জন্য বা ওইখান থেকে জাহাজের ভাড়া অনেক মানে বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু ওই এসে প্রভাবটা কিন্তু এক জায়গায় পড়ছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মানে মহামারী পরিস্থিতির কারণে কিন্তু মানে বিষয়টা ক্ষতির দিকেই, আলটিমেটলি আমাদের দেশে ডলারের দামও অনেক বেড়ে যাচ্ছে। সো মানে অবশ্যই ক্ষতির দিকেই গেছে বিষয়টা। ভবিষ্যতের কথা যদি আমরা একটু জানতে চাই, আমরা অতীতের কথা বললাম, ভবিষ্যতে আবাসন কেমন হবে? ভবিষ্যতে আবাসন
যদি আমি আমার মানে বিজনেসের এন্ড থেকে বলি, সেক্ষেত্রে আমি বলবো যে সবাই, আমরা যারা ব্যবসায়ী আছি, সবাই ভালোটাই করতে চাবে। সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি, আমাদের গভর্নমেন্টের একটা অবশ্যই সুদৃষ্টি থাকতে হবে, যেহেতু মানে জীবনের 3টা পার্টের ভিতরে এই আবাসন পার্টটা গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি সহযোগিতা করে, যেমন যদি আমি বলি আরেকটু, মানে দেখেন ম্যাক্সিমাম মানুষ যারা মিডিল আয়ের মানুষ, মধ্যবিত্ত আমরা যেটাকে বলি, তারা কিন্তু লোন ছাড়া কিন্তু একটা ফ্ল্যাট নিতে পারে না। সেক্ষেত্রে মানে আমি বলবো দেখেন যে এখানে মানে লোন যদি আপনি দেখেন ইন্টারেস্টের ব্যাপারটা ডাবল ডিজিটে, ঠিক আছে, আপনি 13% করে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি সরকার এটার দিকে সুদৃষ্টি দেয়, সো এটা যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারে, সো আলটিমেটলি কিন্তু একটা মানুষ কিন্তু তার সাধ্যের ভিতরে সহজ সাধ্য বা তাদের জন্য কিন্তু আমরা ওইভাবেই আমরা মানে একটা কিছু করতে পারবো, তারা একটা মানে ফ্ল্যাট নিতে পারবে। সো সেই ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি থাকলে অবশ্যই ডে বাই ডে ভালো কিছু করা পসিবল হয়। আচ্ছা, যে ফ্ল্যাট বা প্লটগুলো আছে সেটার বেশিরভাগই আমরা দেখতে পাই যে রাজধানী জুড়ে রয়েছে, রাজধানীর বাইরে কেন এটা সম্প্রসারিত করা হচ্ছে না, এর কারণটা আসলে কি? দেখেন, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম আমি আমার ব্যক্তিগত মতামত এটা আমি বলবো যে ম্যাক্সিমাম একটু ভালো আয়ের মানুষগুলি মানে একটু ভালো আয় করতে পারে, কিন্তু সেটা রাজধানীমুখী, রাজধানীতে ছুটে আসে। মানে সো মানে একটা কিছু করতে চাইলে, একটা আবাসন করতে চাইলে রাজধানীতে করতে চাই। এখন আসেন আমি আরেকটা জিনিস যদি বলি, যে আপনার যে জেলা শহরগুলিতে, আপনি তো এটাই বলতে চাচ্ছেন যে জেলা শহরগুলিতে বা আদার্স ডিস্ট্রিক্টগুলিতে বা ইয়েতে মানে এটা মানে ছড়াচ্ছে না কেন? হচ্ছে না যে তা কিন্তু না, হচ্ছে কিন্তু, বাট সেই আবার কিন্তু শুরুর কথায় আমার আসতে হবে। একটা রড সিমেন্ট কনস্ট্রাকশনে লাগবেই। এটা আপনি গুলশান বনানীতেও কনস্ট্রাকশন করতে কিন্তু আপনার যেই টাকার রড সিমেন্ট লাগতেছে, একটা আপনার মানে ঢাকার বাইরেও করতে একই টাকা লাগতেছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে আপনার প্রাইজের যে একটা ভেরিয়ার, আমরা যারা আছি, আমরা যারা মেক করছি, অবশ্যই মেকিং কস্ট, আমাদের লেবার কস্ট, এভরিথিং করে হয়তো আমরা প্রফিট করব এর ভিতরেই, কিন্তু তখন আলটিমেটলি কিন্তু দেখা গেলো যে ধরেন আপনি ঢাকাতে যদি আপনি 10,000 টাকা স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট কিনলেন, আপনি কিন্তু নেবেন। সেম কস্টে যদি মনে করেন 10,000 টাকা করে ঢাকার বাইরে যদি বলা হয়, আপনি কিন্তু নেবেন না, বলবেন তো আমার ঢাকাই তো ভালো। সো আমি মনে করি এটা একটা প্রভাব পড়তেছে। সো মানে এই মানে জায়গাগুলি আর অর্থাৎ আপনাদের মানে প্রস্তুতকারক জিনিসগুলি মানে এটা যদি নিয়ন্ত্রণের ভিতরে থাকে, তো আস্তে আস্তে এটা কিন্তু ঢাকার বাইরে শহরগুলিতে কিন্তু এটা কিন্তু আচ্ছা, ভোক্তারা এখন কেমন ফ্ল্যাট চাচ্ছেন আসলে আপনাদের কাছ থেকে? চাহিদা কেমন? চাহিদা এখন খুব স্বাভাবিক কারণেই আপনার স্থানকাল পাত্র মানে 3টা সাইটে, যেমন যারা উচ্চ আয়ের মানুষ আছে তাদের তো আর বলারই কিছু নাই, বিশেষ করে যারা মধ্যম আয়ের মানুষ আছে তারা একটু দেখা যাচ্ছে যে মানে মানে সাধ্যের ভিতরে একটু ছোটোখাটোর ভিতরে মানে বসবাস করতে চায়, যাতে তাদের কিস্তি পরিশোধ করতেও সুবিধা হয় বা তাদের এটা মানে কিনতেও সুবিধা হয়। সো মানে মধ্যম লেভেলের আর কি, ধরেন 1200-1300 স্কোয়ার ফিটে এই লেভেলের মানে এর চাহিদাটা বেশি, ফ্ল্যাটের চাহিদাটা বেশি। মধ্যবিত্তে আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে ফ্ল্যাট, এর কারণটা আসলে কি? আপনি যেটা বলছিলেন যে উচ্চ মূল্য, এর জন্যই কি, বা এর প্রতিকারে বা মধ্যমূল্যের নাগালের ভিতরে নিয়ে আসার জন্য আপনারা কোনো পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন? যেমন ড্যাবের সাথে আমাদের দফায় দফায় মানে আলোচনা চলছে। যেমন ইতিমধ্যে হয়তো আপনি জানেন ড্যাব বেশ কিছু রুলস করেছে। আচ্ছা, এই রুলসগুলো সম্পর্কে আমরা জানবো এবং আমরা আপনার সঙ্গে এই বিষয়ে আরও কথা বলবো। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনের সময় হলো একটা বিরতি নেওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আজকে আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম আবাসন খাতের চ্যালেঞ্জ নিয়ে। বিরতি যে আবার আগ মুহূর্তে আমরা বলছিলাম আসলে মধ্যবিত্তের হাতের নাগালে ফ্ল্যাট আনার জন্য আসলে কি করণীয় বা কি করা যেতে পারে? অবশ্যই আমি সোজা কথা যদি বলি সেটা হচ্ছে অবশ্যই নির্মাণ সামগ্রীর দাম মানে প্রাইজিংটার উপরে গভর্নমেন্টকে অবশ্যই নজর দিতে হবে এবং তাদের লোন ফ্যাসিলিটি দিতে হবে, যাতে তাদের আয়ের ভিতরে সাধ্যের ভিতরে যেন জিনিসটা তারা নিতে পারে
এই দিকটা নজর রাখতে হবে। এটা হচ্ছে আমার সোজা কথা। এখন যে ব্যবসাটা চলছে আবাসন ব্যবসা, সেটা যদি আমরা বলি যে নির্মাণ সামগ্রীর দাম আপনি শুরু থেকে বলছিলেন বেশ আকাশ ছোঁয়া, বেচা বিক্রির ক্ষেত্রে কি সেরকম কোনো স্থিরতা এসছে? মানে আমি যতদূর জানি এবার বাজেটে আরো 20 হইতে 30% আরো বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এটা যদি বেড়ে যায় আলটিমেটলি এটা কিন্তু আপনার ফ্ল্যাটের উপরে এসে পড়বে কিন্তু এটার কষ্টটা। সো সেই ক্ষেত্রে আর হাতের মধ্যে থাকলো কই। আচ্ছা, ড্যাব বাস্তবায়ন ও ফারের মারপ্যাচে যদি বলি যে ভবনের উচ্চতা কমবে এবং সেই সাথে ফলে জমির সংকট দেখা দেবে, এতে করে ফ্ল্যাটের দাম আরও বেশি বেড়ে যাবে। দাম বাড়ার কারণে ফ্ল্যাট বিক্রি কিন্তু অনেকাংশে কমে যাবে। তাতে যদি বলা হয় যে সরকারের রাজস্ব আয়ও কমে যাবে, ইতিমধ্যেই রাজস্ব আয়ের আদায়ের যে পদ্ধতিটা তার পরিবর্তন চেয়েছে রিহ্যাব। এক্ষেত্রে আপনাদের মতামত? এক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে আপনার আবাসন খাত থেকে গভর্নমেন্টের কিন্তু বেশ ভালো একটা রাজস্ব আসে। দেখেন এখানে মানে ফারের যে বিষয়টা, এটা নিয়ে যদি আমি বলি, আপনার ড্যাবের যে বিষয়টা দেখেন, ধরেন আপনার একটা 5 কাঠা জায়গার উপরে এখন মানে ড্যাবের যে মারপ্যাচের যে ব্যাপারটা, যদি আপনি উপরের দিকে বেশি উঠান, আপনি ফ্ল্যাট যদি বেশি করেন তাহলে নিচের দিকে আপনার চাপাই দিতে হবে। আবার যদি নিচের দিকে একটু বাড়াই দেন তাহলে উপর থেকে কমাইতে হবে, অর্থাৎ যে পারমিশনটা পাওয়া যাচ্ছে। সে ধরেন এখানে যদি আগে একটা 10 তলা বিল্ডিং করা যেত, এখন ড্যাবের মারপ্যাচের কারণে কিন্তু 7 তলা করতে হচ্ছে, আলটিমেটলি কিন্তু 3 তলা নাই। সো এখন দেখেন কস্ট কিন্তু সেম, তখন কিন্তু আলটিমেটলি ওই যে 3 তলা কমে যাচ্ছে, মানে ওই 3 তলার এফেক্ট কিন্তু এসে এই প্রাইজিংয়ের ভিতরে ঢুকে যাচ্ছে, স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। তখন আলটিমেটলি কিন্তু দাম মানে আমাদেরও দাম বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা কম। আর ধরেন আমরা যারা রিয়েল এস্টেট বিজনেস করি, আমাদের কিন্তু ব্যাংকিং সাপোর্টের প্রয়োজন হয়। ধরেন আমি ব্যাংকিং সাপোর্ট নিয়ে একটা বিল্ডিং মেক করলাম, ওটা যদি আমি সেল না করতে পারি, আমি তো ব্যাংকেও তো সাপোর্ট দিতে পারতেছি না, তখন কি আলটিমেটলি কি এটা রাজস্বের উপরে আঘাত আনতেছে না? আচ্ছা, এবারে বাজেট প্রসঙ্গে একটু আসি। এবারের বাজেট আবাসন খাতে কতটা সুফল বয়ে আনবে বলে আপনার মনে হয়? সুফল বয়ে আনবে বলে আমি মনে করি যে যেটা করা হচ্ছে, বললাম যে বর্তমান অর্থমন্ত্রী আরও 20 হইতে 30% এটা বাড়ানোর, নির্মাণ সামগ্রী বাড়ানোর একটা দিয়েছে, মানে প্রস্তাব দিয়েছে। যদি এটা মানে বাস্তবায়ন করে তাহলে সেটা আমাদের জন্য একটু ভালো হবে না? আচ্ছা, আমরা তাহলে জেপি গ্রুপ প্রসঙ্গে আসি। জেপি গ্রুপের যে আবাসন প্রকল্পগুলো আছে, আপনারা ভোক্তাদের জন্য কি কি সুবিধা রেখেছেন বা কি কি অফার আপনারা রেখেছেন ভোক্তাদের জন্য? দেখুন, ইতিমধ্যে আমরা জেপি গ্রুপের পক্ষ থেকে বেশ কয়েকটা প্রকল্প আমরা নিজেরা জমি কিনে নিয়েছি। ওটার উপরে মোটামুটি মনে করেন যে আমরা সব টাইপের ক্রেতাদের যাতে একটা সুবিধার মধ্যে মানে একটা সুন্দর মতো নিতে পারে, ওইটা মাথায় রেখে আমরা পরিকল্পনা করছি। যারা উচ্চবিত্ত তারা তো নিচ্ছে, যারা মিডল ক্লাস মধ্যম আয়ের মানুষ তারাও যাতে তাদের সাধ্যের ভিতরে নিতে পারে, সেই কথাটা বিবেচনা করেই কিন্তু আমরা মনে করি যে আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যেন সময়ের সাথে সময় উপযোগী তাল মিলিয়ে যেন আমরা মানে। আপনাদের হাতে থাকা প্রকল্পগুলো সম্পর্কে জানতে চাই, কি কি প্রকল্প আপনার হাতে নিয়েছেন? এখন আমরা কনস্ট্রাকশনে মোটামুটি মনে করেন যে আপনার বসুন্ধরাতে 2টা বিল্ডিং এর কাজ মানে আমরা অলরেডি ফেন্সিং করে স্টার্ট করে দিচ্ছি। আগারগাঁতে, মিরপুরে আমরা রিসেন্ট আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে 5টা প্রকল্প আমরা কাজ স্টার্ট করে দেব। আর বসুন্ধরাতে তো মানে বুঝতেই পারতেছেন ওইখানে একটু কস্টলি, মিরপুর এবং আগারগাঁতে এইখানে মোটামুটি মনে করেন যে আপনার সাধারণ মানুষের সব ক্রেতারাই নিতে পারবে, সামঞ্জস্য রাখার চেষ্টা করতেছে। আচ্ছা, প্লট বা ফ্ল্যাট কিনে কিন্তু মানুষের অভিযোগের অন্ত নেই, মানুষ অনেক অভিযোগ করে থাকেন এই প্রসঙ্গে, সময় মতো বুঝে পায় না, নিম্নমানের সামগ্রী থাকে, প্রতারণার ব্যাপারটা আমরা প্রায় সময় শুনে থাকি। এই যে এত সব অভিযোগ, এখানে সুরাহার জন্য মানুষ যায় আসলে রিহ্যাবের কাছে। রিহ্যাব কি সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছে বলে আপনার মনে হয়? যে সমস্ত কোম্পানি রিহাবের আওতাভুক্ত, অবশ্যই রিহাব এখানে সঠিক ব্যবস্থা নিচ্ছে বা নিতে পারছে। এখন দেখেন এখানে কিন্তু ব্যাংকের সাথের মতো অনেক কোম্পানি মানে গজাইছে, অনেকেই কিন্তু রিহাবের বাইরেও আছে। সেক্ষেত্রে যদি রিহাবের বাইরে থেকে কেউ একটা অকারেন্স করে, সবার মেন্টালিটি সবার মানসিকতা কিন্তু একটা, সো সেক্ষেত্রে তো রিহ্যাবের কিছু করার থাকে না। আমি অবশ্যই বলবো যে রিহ্যাব তার আন্ডারে যারা আছে সে কার্যকরী সিদ্ধান্ত অবশ্যই নিচ্ছে। সো এখন মানুষের অভিযোগের শেষ নাই। দেখেন মানে কিছু কিছু কোম্পানি হয়তো তারা একরকম থিঙ্কিং নিয়ে আগানোর পর দেখা যায় যে সেটা বিভিন্ন রকম হয়তো চালাকি করার চেষ্টা করে, সেটা তাদের বাজে মেন্টালিটির রেজাল্ট, যেটা ঠিক না। সো অবশ্যই ঠিক না।
তো সেই ক্ষেত্রে তো ওইটা তো আর রিহ্যাবের কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে হয়তো এক্ষেত্রে রিহ্যাবের পাশাপাশি যদি আমাদের আইন ব্যবস্থাটাও এর মানে পক্ষে যদি একটা সঠিক পদক্ষেপ নেয়, তো এই জিনিসগুলি থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো। জেপি গ্রুপ আসলে নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে? জেপি গ্রুপ দেখেন, জেপি গ্রুপ নিয়ে এখানে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান 3টা সাইডে আমাদের আছে। যেমন যে আমার বাইং হাউস সাইডটাও রয়েছে, আপনার রিয়েল এস্টেট সাইটটাও রয়েছে, আমার যেটা শখের আপনার এগ্রো আমার প্রজেক্ট রয়েছে, সেখানে মানে গবাদি পশু থেকে শুরু করে সব কিছুই আছে। সো যেন জেপি গ্রুপের কার্যক্রমটা যে এর সাথে যারা যারা মানে জড়িয়ে আছে যেন ভালোভাবে জড়িয়ে থাকতে পারে, এবং আমরাও যেন আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মনে যেন স্থান করে নিতে পারি। আচ্ছা, আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছিলাম। যদিও আমরা আবাসন খাতের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম, আপনার ব্যক্তিগত প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আমরা ইতিমধ্যেই জেনেছি যে আপনি নাটক এবং মিউজিকের সঙ্গে জড়িত। আসলে আবাসন খাত থেকে এই খাত না বলে যদি এই মাধ্যমটার কথা বলি, সেখানে কিভাবে এলেন? আসলে আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমার কোম্পানি হচ্ছে জেপি গ্রুপ, এখানে বিভিন্ন উইংস রয়েছে। আচ্ছা। আর আমি যেহেতু মানিকগঞ্জের মানুষ, বাউলের দেশের মানুষ, সংস্কৃতি আমার রক্তে মেশা, সেই দৃষ্টিকোণ থেকে এর প্রতি আমার একটা দুর্বলতা ছিল। সো এখন যেহেতু মানে প্রত্যেকটা উইংসে আবার মানে বিজনেসগুলি ডমিনেট করার জন্য, দেখার জন্য আমার এক একটা করে মানে পেইড অফ এমডি রয়েছে। সো সেই দৃষ্টিকোণ থেকে ডিজে একটু এর ভিতর থেকে সময় বের করে নিজের মনের লালিত স্বপ্ন ওইগুলোকে বাস্তবায়ন করার জন্য আমার মূলত মিডিয়াতে আসা, অভিনয় করা। ইতিমধ্যে জয় পাগল মাল্টিমিডিয়া নামে আমাদের কোম্পানির একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে বেশ কিছু নাটক আমার রিলিজ হয়েছে। বিটিভিতে গিয়েছে, দীপ্ততে গিয়েছে, দেশের বাইরেও ইতিমধ্যে দিল কি আওয়াজ নামে একটা কন্টেন্টে আমি অভিনয় করে আসছি, ওটা অ্যাওয়ার্ডে যাচ্ছে। সো এটা বলতে পারেন এই গত সপ্তাহে আমার একটা গান রিলিজ হয়েছে, সেটা যথেষ্ট সাড়া পেয়েছি। সো এটা আমার সবকিছুর এগেইনস্টে নিজের স্বপ্নটা আর কি। সামনে তো ঈদ চলে আসছে, ঈদকে ঘিরে আপনার নতুন নতুন কি কাজ আছে দর্শকদের জন্য? ঈদকে ঘিরে আমাদের ইতিমধ্যে আমরা শেষ করছি জয় পাগল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে একটি নাটক, অনিমেষ আইস পরিচালিত পিছনে তাকাবেন না। এটা একটি হরর নাটক। ইতিমধ্যে আমাদের শুটিং শেষ হয়ে গেছে, এডিটিং চলছে। আমরা খুব বেশি নাটক এবার ঈদে দিব না, কোনো ঈদে খুব বেশি দেওয়া হয় না, এটা দিব। আর চ্যানেলের আরেকটি নাটক করার জন্য আমি আজকে বিকালেই চলে যাব ইয়েতে, হবিগঞ্জে। ওইখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফারুক আহমেদ ভাইও আমার সাথে যাবে। ইতিমধ্যে আরেকটি ইনফরমেশন দিই, আমাদের এই সাংস্কৃতিক যে ডিপার্টমেন্টটা, এটা কিন্তু জেপি গ্রুপের সাথে অভিনেতা ফারুক আহমেদ, ঠিক আছে, যাকে অনেক শ্রদ্ধা করি, উনি কিন্তু এই সাইটটা টোটালি দেখে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভ কামনা আপনার জন্য এবং আগামী দিনের কাজের জন্য। আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন। ভালো লাগলো আপনাদের এখানে এসে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম আসলে আবাসন খাতের চ্যালেঞ্জ নিয়ে, এবং আমাদের যিনি অতিথি ছিলেন আজকে, তিনি আসলে নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত, সেটা নিয়েও আমরা কথা বললাম। মোহাম্মদ আলী মুর্তজা পলাশ, চেয়ারম্যান জেপি গ্রুপ, আমাদের সঙ্গে আজকে ছিলেন। দর্শক, পরিশেষে আসলে বলতে চাই যে আবাসন খাত নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে আসলে এই পর্যায়ে এসেছে এবং এগিয়েও যাচ্ছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও আসলে এই ভূমিকাটা অব্যাহত থাকবে, সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।